রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমনটাই ধারণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎকালে এই ধারণা দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন হতে পারে বলে ধারণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন অ্যান্টনি ব্লিংকেন। জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান সংস্থাটির মহাসচিব। সাইডলাইনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধের প্রসিকিউটর। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক সংলাপে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাকিব হাসান, মাই টিভি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে তার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলায় ভাষণ দেবেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় আজ রাত ৯:৩০টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিষ্ক্রিয় হওয়ায় সারা দেশে শনিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃষ্টি কমলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়া উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার সম্ভাবনাও নেই। অপরদিকে সব সমুদ্র বন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত আমিনা হিরের রিপোর্টে। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টির ফলে গরম খানিকটা হলেও কমেছে আর জনজীবনে মিলেছে স্বস্তি। সকাল থেকে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি, তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটাই কম, জানান আবহাওয়াবিদ। এখন পর্যন্ত যে অবস্থা, সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং শুধুমাত্র রংপুর বিভাগের
কোথাও কোথাও হয়তো বা ভারী মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃষ্টি কমলে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আগামী মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও বলেন আবহাওয়াবিদ। আজকে কোথাও কোথাও হয়তো 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রারও বৃদ্ধি পেতে পারে এবং এই বৃদ্ধির যে প্রবণতা সেটা কিন্তু আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাটা থাকবে। তবে এরপরে আমাদের আগামী মাসের শুরুর দিকে বা প্রথম সপ্তাহে কিন্তু সারা দেশেই আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, তখন হয়তো বা তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমে যাবে। অন্যদিকে রংপুর বিভাগ জুড়ে চলা ভারী থেকে অতি ভারী বর্ষণও শনিবার থেকে কমে আসবে। ফলে উত্তরাঞ্চলে বন্যার সম্ভাবনা নেই। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলেও জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এখন বাংলাদেশের কোথাও বা সমুদ্র বন্দরের জন্য এবং নদী বন্দরের জন্য কোথাও কোনো সংকেত নেই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে মিলছে না ডিম মুরগি। এমনকি রপ্তানির অজুহাতে ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। পেঁয়াজের শুল্ক কমানোর পরও মূল্য কমছে না। এছাড়া দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজারের উত্তাপ আরও বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা। সপ্তাহ জুড়ে দামের প্রভাবে অসন্তুষ্ট ভোক্তারা। বিস্তারিত আমেনা হীরার রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও বাজারের নিয়ন্ত্রণ এখনো সেই পুরনো মুনাফাবাজদের হাতেই। প্রতি সপ্তাহে বাড়ছে পণ্যের দাম, কমার কোনো নামই নেই। গেল সপ্তাহের তুলনায় তেল, মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। সাথে আলু পেঁয়াজের বাড়তি দাম কমার নেই কোনো লক্ষণ। কেজি প্রতি পেঁয়াজ এখনো 115 থেকে 120 টাকা। পেঁয়াজটা হলো এখন সিজন শেষ, দাম দেশি পেঁয়াজ 115 টাকা চলতে আছে, আর আদা রসুনের দামটা বেশি। এই মোটা চাল আপনার সোনা চাল, কুটি সোনা চাল বেচতেছি আমরা 50 থেকে 52 টাকা, তারপরে 28 বেচতেছি 58 টাকা কেজি, মিনিকেট 68 থেকে 70 টাকা। সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। আর মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। অথচ বিক্রেতারা বলছেন নিয়ন্ত্রণে আছে দাম, তবে ভোক্তারা বলছেন ভিন্ন কথা। দাম এখন একটু কমে আছে, গত মাসখানিক থেকে কমে বাজার যাইতেছে। সোনালী মুরগি 270 টাকা, 60 থেকে 70 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে 20 টাকা 30 টাকা এরকম বাড়তি আছে। বেশ কয়েকদিন ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও ভোক্তা পর্যায়ে সহনীয় হয়নি ইলিশের দাম। বেশ কয়েকদিন ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও ভোক্তা পর্যায়ে সহনীয় হয়নি ইলিশের দাম। আর এখন রপ্তানির অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। এই সপ্তাহ কেজি প্রতি 150 টাকা 200 টাকা বাড়ছে। ইলিশের আমদানি খুবই কম, আমরা বেশি দাম দানি, বেশি দাম দেয় বেশি। সিজনে মাছের দাম কম থাকার কথা, কিন্তু বাজারে মাছের দাম যথেষ্ট বেশি। আর ইলিশের দাম বলবো, ইলিশের দামেরও একই অবস্থা, গত বছরের চেয়েও আসলে আরও 200-300 টাকা কেজিতে বেশি মনে হচ্ছে আর কি। এদিকে সবজির বাজারে আগুন দাম। মাত্র 2 দিনের মধ্যে কাঁচামরিচের দাম 50 থেকে 60 টাকা বেড়ে 220 থেকে 230 টাকা কেজি। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবজি আগের তুলনায় সামান্য বাড়ছে 2-5 টাকা 10 টাকা। মনে করেন যে দিন মজুর হিসাবে কিনি, তো আমাদের একটু কম হলে ভালো হয়। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল রাখতে হবে জানান সাধারণ মানুষ। নতুন সরকার এসে জিনিসের দাম কমবে, এখন যে আরো দাম বাড়তেছে, এখন বাড়তেছে কি কারণে এটাই তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু কমে, তাহলে আমাদের জন্য, গরিবের জন্য ভালো হবে। এগুলো স্থিতিশীল সরকার আসলে, সরকারের উদ্যোগ নিলে তখন এই মধ্য হতভোগীরকে করা যেতে পারে। তাছাড়া এমনি লেকচার দিয়ে এটা হবে না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সমস্যা সহ খানাখন্দে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন নেই রাস্তাঘাটের সংস্কার, আর এর মধ্যে গ্যাস বিদ্যুৎ ঠিকমতো না থাকায় নাওয়া খাওয়া থেকে শুরু করে নানাবিধ সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ। অতি দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত সহ রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুর। দীর্ঘদিন থেকে গ্যাস বিদ্যুৎ না থাকা ও রাস্তা মেরামত না করায় নাকাল এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে গ্যাস না থাকায় দুর্বিষহ অবস্থার কথা জানালেন এলাকাবাসী। গ্যাসের লাইনে পানি জমে থাকায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেও বলে জানান তারা। আর রাত্রে আসে মনে করেন ফুল গ্যাস পাইতে পেতে আমাদের একটার আগে ফুল গ্যাস আমরা পাই না, তো মানুষ কিভাবে রান্না করবো? আর বিকালে একটু যদি কখনো আসে না। এত রাত্রে যদি গ্যাস আসে ফজর আজানের আগে চলে যায়, ওই সময় রান্না করবো না ফজর তো রান্না করবো। আমাদের ঠিক মতো ঘুমও হয় না, বাচ্চা সকালে স্কুলে যায়, ভালো করে টিফিন দিতে পারি না। সুয়ারেজ লাইন মেরামতের নামে রাস্তা কেটে ফেলে রাখায় ঘটছে দুর্ঘটনা। একবার করে আবার একটু চলে যায়, আবার করে আবার চলে যায়, এমন আমাদের দুর্ভোগ মানে সীমাহীন। শুধু এই রাস্তা না, আমাদের এই পুরা মহল্লাটা মানে এমন একটা দুর্ভোগ আসে যে একটু বৃষ্টি হলে আমাদের এই পর্যন্ত পানি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টদের বারবার বলার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ঠিক হইব। কারেন্টের কথা তো খুবই করুন, কারেন্ট তো আমাদের থাকেই না, আর রাস্তা তো পানি জমে যায়, তার মাঠে পানি জমে যায়। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। 2-3টা রাস্তা মনে করেন কাজ চলা অবস্থায়, এখন কন্ট্রাক্টর মনে করেন কাজটা করতেছে না। সিটি কর্পোরেশন তো তেমন একটা তাগিদ দেওয়া হইতেছে না রাস্তায়, ওই রাস্তার মানুষগুলির অনেক কষ্ট হইতেছে। বর্ষাকালের জন্য রাস্তা মেরামত সম্ভব হচ্ছে না, তবে খুব শীঘ্রই মেরামত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান। ওয়াসায় নির্ধারিত সময়সীমার মধ্যে সে কাজটি করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণে কিন্তু সেই বর্ষাকালটা চলে আসার কারণে আর এটিকে আমরা আসলে মেরামত করার সুযোগটুকু পাইনি। এখনও বর্ষাকাল চলছে, বাট আমরা বলতে চাই যে আর কয়েকটা দিন যাওয়ার পরেই কিন্তু বর্ষাকালটা শেষ হয়ে যাবে, তখন আমরা মেরামতের কার্যক্রমটি শুরু করব। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের দিন বিকেলে মুন্সিগঞ্জ পৌরসভা ভবনে লুটপাট করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় কতিপয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয় নাগরিক সেবার সকল অনুষঙ্গ। ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় মুন্সিগঞ্জ পৌর ভবন। থমকে যায় পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম। ধ্বংসস্তূপ থেকেই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। একসময় নাগরিক পদচারণায় মুখর থাকা মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় এখন ধ্বংসস্তূপ। 5 আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জ শহরের রাস্তায় উল্লাসে নেমে আসে হাজারো মানুষ। ঠিক তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। আমরা এখন বিভিন্ন ধরনের সেবা নিতে এসে বাধাগ্রস্ত হই, এগুলি নিতে দেরি হয়। জমানোর পরে আপনার 1 সপ্তাহ পরে আর কি জমানোর সময় দিয়ে দেবে। অনেকদিন যাবত আমি পৌরসভা আসতেছি, কিন্তু আমি কোনো নামের সংশোধন পাচ্ছি না এবং এখানে কোনো লোকও পাচ্ছি না পৌরসভায়। আমি চাই নির্দিষ্ট একটা সুন্দর পরিবেশে পৌরসভার কার্যকলাপ যাতে চলে। আগুনে পুড়ে ছাই হয় পৌরসভার দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল দলিল দস্তাবেজ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভবন ও ভবনের আসবাবপত্র। কম্পিউটার পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় নাগরিকদের এই মৌলিক সেবা প্রতিষ্ঠান। ফলে মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা কার্যক্রম। এখানে লোকজনও নাই, আর তো মানে ফাঁকা পুরা বাড়ি। কয়েকদিন যাবতীয় আসতেছি কিন্তু এটা পাইতেছি না। এর আগে আরো কয়েকবার আসছি, এখনো কার্যক্রম এখানে শুরু হয় নাই। দুর্ভোগের শিকার হইতেছি। যতটুকু সম্ভব আমরা করতেছি পুরাতন হাসপাতাল পাড়াতে। জরুরি ভিত্তিতে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই শহরের পুরনো হাসপাতাল এলাকায় বিকল্প ভবনে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনিস্ট্রির সুপারিশের ভিত্তিতে পৌর ভবনটা নির্মাণ করা যাবে বা রিপেয়ার করা যাবে কিনা সেটা বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে যেহেতু আমাদের পৌর ভবনটা এখন ব্যবহার অনুপযোগী, এজন্য আমরা পৌর ভবনের বাইরে একটা জায়গা করেছি, সেখানে আমাদের মোটামুটি একটা বসার ব্যবস্থা করেছি। সেখান থেকে আমরা নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা শুরু করে দিয়েছি। ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় 1972 সালে। অন্তত 1.5 লক্ষাধিক মানুষের বসতি প্রথম শ্রেণীর এই পৌরসভায়। ইলিয়াস কমল, মাই টিভি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল 9:30টার একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর ছাড়ার আগে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এই আমলে 5 মাস কারাগারে থাকতেও তার আপত্তি নেই। শেখ হাসিনার আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়েছিল। 2010 সালে জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরবর্তীতে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত 2 শিক্ষার্থী ও এক ব্যবসায়ী। অস্ত্রোপচার করে 3 জনের শরীর থেকে গুলি বের করা হয়েছে। চিকিৎসকরা বলছেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাদের শারীরিক অবস্থার। অন্যদিকে 5 আগস্টে দুর্বিষহ স্মৃতি নিয়ে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন আহতরা। রাজশাহী থেকে শাহরিয়ার অন্তুর রিপোর্ট জানাচ্ছেন আমেনা হীরা। গত 5 আগস্ট রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বুলেটের আঘাত লাগে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মমিনুল হাসানের মাথায়। এখনও চিকিৎসারত আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বাসায় কাউকে না জানিয়ে আমি আমার বন্ধু রাইসুলকে নিয়ে আর মাহফুজকে নিয়ে আপনার রাজশাহীতে ভদ্রায় উপস্থিত হই। ওখান থেকে মিছিলে বুলেট ছুটছিল, তার মধ্যে থেকে একটি বুলেট আমার মাথায় এসে লাগে। শান্তিপূর্ণ দেশ এবং ছাত্র রাজনীতিমুক্ত দেশ চাই। একই দিনে মাথায় গুলি লাগে আরেক আন্দোলনকারী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেলের মাথায়। নিবিড় চিকিৎসায় খানিকটা সুস্থ আছেন তিনি। একটা মিছিল বের করি চোরহাস থেকে, পুলিশ আমাদেরকে বাধা দেয়, তো ওনারা আমরা সামনে থেকে ফায়ার করে, ওখানে অনেকে আহত হয়। আমার মাথায় 2টা গুলি লাগে। যে আমাদের অধিকার যে কেড়ে নিয়েছে, এই অধিকারটা যে আমরা ফিরে পেয়েছি, এতে আমরা আলহামদুলিল্লাহ। তো এমন একজন সরকার চাই যেন প্রতিটা সেক্টর যেন ঘুষ না থাকে, প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায়। কুষ্টিয়ার কুমারখালীর কসমেটিক্স ব্যবসায়ী ওয়াসিম উদ্দিনের তলপেটে গুলি লেগে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন তিনি। 11টা থেকে 1টা পর্যন্ত পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের ব্যাপক পরিমাণ ধাওয়া চলে। 4 থেকে 5 ফিট দূরের থেকে একটা গুলি এসে আমার তলপেটে আঘাত আনায়। আমার এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল যে ডাক্তাররা পর্যন্ত আতঙ্কিত হয়ে বলছে যে ভাই এখানে আপনার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না। আন্দোলন চলাকালে আহত আন্দোলনকারীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে গিয়ে অভিভাবকরা শোনালেন পথে পথে হয়রানির কথা। আমরা মনে করি এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এইদিকে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমাদের এক ভাই ছিল, আমার বন্ধু, উনি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দিল। রেড ক্রিসেন্টের গাড়িতেও প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাল্টা ধাওয়ার কারণে ও সেখানে ডক্টররা অবস্থান করে না, সেও একা হয়ে যায়। ভালো করার লেগে টাকার দিকে দেখিনি, ছেলের ভবিষ্যতের লেগে করেছে বাবা, জানি এরকম মুখে হাসি ফুটে জানে। চিকিৎসকরা বলছেন আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত আন্দোলনকারীদের চিকিৎসা গুরুত্ব সহকারেই চলছে। আশঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সবার শরীরের অবস্থাও উন্নতির দিকে। গণঅভ্যুত্থানের ঘটনায় আহত হয়ে যারা এসেছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। বিনামূল্যে ওষুধ এবং পথ্য তো আমরা দিচ্ছি, একই সাথে হাসপাতালের সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন পর্যায়ে সাহায্য সহযোগিতা তাদেরকে পৌঁছে দিচ্ছি। রাজশাহীতে আন্দোলন চলাকালে গুরুতর আহত হয়ে 127 জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 জন আন্দোলনকারী, তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন শিক্ষার্থী। আমেনা হীরা, মাই টিভি নিউজ। ব্যবসায়িক মন্দার হতাশা কাটাতে সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলায় ড্রাগন ফলের চাষ শুরু করেন 6 উদ্যোক্তা বন্ধু। অল্প খরচে ড্রাগন ফলের বাগান করে সফলতার মুখ দেখছেন তারা। ফুল আর রঙিন ফল দেখে জেলার বিভিন্ন প্রান্তের চাষিরাও আগ্রহী বাগান তৈরিতে। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানার রিপোর্ট জানাচ্ছেন আমেনা হীরা। শেরপুর জেলার সীমান্তবর্তী শিবরদী উপজেলার দহেরপাড় গ্রামে 35% জমি লিজ নিয়ে 200 খুঁটিতে 800 বাড়ি এক জাতের ড্রাগন ফলের চারা রোপণ করেন 6 বন্ধু।
1 বছর পরেই বাগান জুড়ে দেখা দিয়েছে ফুল আর রঙিন ফল। 3 লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি বাগানে প্রথম বছরেই বিক্রি হয় 1.5 লাখ টাকার ড্রাগন ফল। মে থেকে আগস্ট পর্যন্ত ড্রাগন ফলের সেরা মৌসুম। একবার চারা রোপণ করলে প্রায় 20 বছর পর্যন্ত ফল দেয় এ গাছ। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এই উদ্যোগ নিয়ে আমরা উদ্বুদ্ধ করতেছি আশেপাশের যুবক ছেলেদেরকে যে ঘরে বসে না থেকে বা অন্যান্য মোবাইল সময় ব্যয় না করে আমরা যদি একটা বাড়ির আশেপাশে অথবা ছাদে আমরা ছোট পরিসরে হলেও এই বাগানটা আমরা করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি পরবর্তী এটা করার জন্য উদ্যোক্তা হিসেবে করতেছি। চারা টারা আমি নিজেও ফেলাইতেছি। এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমি নিজে এই বাগানটা করব, আমি করতেছি, চিন্তা ভাবনা করতেছি আর কি। এই বাগান দীর্ঘত 2 বছর যাবৎ কাজ করতেছি, এতে আঙ্গর খুব লাভবান, আমরা খুব সচলভাবে চলতে পারি। আমাদের শ্রীবর্দী উপজেলা কৃষি অফিস তাদের সাথে যোগাযোগ রাখছে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আমরা আশা করি এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং আমাদের বাংলাদেশ ফলে ফসলে যেরকম সমৃদ্ধ, সেখানে আমাদের এই শেরপুর জেলা অবদান রাখবে। আমেনা হীরা, মাই টিভি নিউজ।